আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই আমার কাছে জৈব যৌগের সাজেশন চাচ্ছিলা যে ভাইয়া একটা শর্ট ভিডিও দেন যেখান থেকে জৈব যৌগ রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলা এইচএসসি বোর্ড পরীক্ষায় হয় সেগুলো আমরা সাজেশন আকারে পাই। দেখো, জৈব যৌগ হচ্ছে খুব বড় একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে তুমি স্পেসিফিকভাবে সাজেশন দিয়ে চ্যাপ্টার থেকে তুলে আনতে পারবা না। বাট বোর্ড পরীক্ষার জন্য জৈব যৌগের সব কিছু লাগে না। জৈব যৌগ থেকে স্পেসিফিক কিছু জিনিসপত্র পড়লেই জৈব যৌগ কভার হয়ে যায়। এই জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিস করে দেখাই দিব যে কোন কোন টপিকগুলা জৈব যৌগে তোমার জন্য সবচেয়ে পড়া ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, সো তুমি তোমার মতো করেও অ্যানালাইসিস করতে পারো। তুমি চাইলেই এই ভিডিওটা না দেখে তুমি একা একা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করে তুমি সেই সলভ অনুসারে তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো যে কোন কোন টপিকগুলো আমি পড়বো। এখন ধরো তুমি বোর্ড কোশ্চেন সলিউশন করো নাই, তুমি স্পেসিফিকভাবে আগে জৈব যৌগ পড়তে চাচ্ছ, তুমি আগে পড়া থেকে তুমি আগে শিখে নিতে চাচ্ছ, তারপরে বোর্ড কোশ্চেন সলিউশন করতে চাচ্ছ। সো সেই ক্ষেত্রে তুমি এই ভিডিওতে যে সমস্ত টপিক সাজেশন পাবা বা আমি যে মেথডগুলো বলবো, এই মেথড দিয়ে তুমি যে সমস্ত টপিকগুলো আইডেন্টিফাই করবা এগুলো একা একা আগে পড়ে নিবা, দেন তারপরে যে তুমি বোর্ড কোশ্চেন সলিউশন করবা। তবে হ্যাঁ, এখানে একটা ওয়ার্নিং, শুধুমাত্র এই টপিকগুলো পড়লেই তুমি যে জৈব যৌগ থেকে কোশ্চেন সলিউশন করতে পারবা এটা কখনোই পারবা না। কেন বলতেছি? কারণ বোর্ড কোশ্চেনের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। উদ্দীপকে যে উদ্দীপকটা দেয়া থাকে বা যে স্টিমটা দেয়া থাকে এটা কখনোই পরিপূর্ণভাবে দেয়া থাকে না, এটা অসম্পূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ তোমার কিছু নির্দেশনা দেয়া থাকে যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা হয়েছে। সো তোমাকে তখন আইডেন্টিফাই করতে হয়, আচ্ছা এই যৌগ থেকে এই যৌগ, এই যৌগ থেকে এই যৌগ হলে এখানে এ এবং বি কি হতে পারে। সেই এ এবং বি আইডেন্টিফাই করে তারপরে গ এবং ঘতে যে তোমাকে উত্তর করতে হয়। সো এই যে একটা সিনারিও যেখানে তোমার আগে উদ্দীপকটা আইডেন্টিফাই করতে হয়। সো তুমি যদি উদ্দীপক আইডেন্টিফাই করতে না শিখো তাহলে কখনোই তুমি যতই বেসিক জানো না কেন উত্তর করতে পারবে না। সো আগে তুমি কি করবা, বেসিক জেনে আসবা, অর্থাৎ এই সাজেশন ভিডিও দেখে তুমি টপিকগুলো ক্লিয়ার করে নিবা। টোটাল জৈব যৌগ পড়ার দরকার নেই, স্পেসিফিক কিছু অংশ তুমি দেখে নিবা। দেন এই অংশটা দেখার পরে তুমি জৈব যৌগ থেকে বোর্ড কোশ্চেন সলিউশন করবা 7 থেকে 8 সেট, বা তুমি বোর্ড কোশ্চেন সলিউশন করছে এরকম একটা সিকিউ সলভ ক্লাস দেখবা, একটা বা দুইটা তিনটা ক্লাস দেখতে পারো। দেখলেই দেখবা যে তোমার ভিতরে বেসিক জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের প্রতি একটা গাইডলাইন। সো চলো আমরা সাজেশন ক্লাসটাতে যাই। দেখো, জৈব যৌগের ক্ষেত্রে তোমার প্রথম কি কি করা যাবে না সেটা আগে বলি। সেটা যে ঢালাও, এক সাইড থেকে ঢালাও পড়া যাবে না। যেমন দেখো, আমরা সবাই নামকরণ এই টপিকটাতে প্রচুর পরিমাণে সময় দিই এবং এটা আমাদের টাইম ওয়েস্ট করে। নামকরণ থেকে বোর্ড পরীক্ষাতে তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় না। তোমার অ্যাডমিশনে একটা এমসিকিউ আসতে দেখা যায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ থাকে অ্যাডমিশনে। সো নামকরণে আমরা যে পরিমাণ সময় দিই এটা আমাদের পরিপূর্ণভাবে সময় নষ্ট করে। আর জৈব যৌগ পড়তে পড়তে আমরা নামকরণ এমনিতেই শিখে যাই। একটা ক্লাসে তুমি যদি শুধুমাত্র নামকরণের বেসিকটা জানো তাহলেই হয়ে যায়, নামকরণে অনেক অনেক ক্লাস লাগে না। সো নামকরণে তুমি একদমই টাইম দিবা না, এই জিনিসটা স্কিপ করো। ঠিক আছে, কিন্তু নামকরণে টাইম না দিলেও তুমি সমানুতা এইটা কমপ্লিটলি ভালো করে শিখবা। সমানুতা অংশটা কমপ্লিটলি ভালো করে শিখবা। সমানুতার যে দুইটা তোমার আছে, জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা, তারপর তোমার সমানুতা যেগুলো আছে, সমানুতার যে বেসিক অংশ যেটা আছে তোমার শিকল সমানুতা, তারপর টটোমারিজম, মেটামারিজমের যে 5 প্রকার সমানুতা আছে। ঠিক আছে, চেইন সমানুতা, সমানুতার প্রকারভেদ উদাহরণ সহ খুব ভালো করে প্র্যাকটিস করবা। জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা এই অংশটা আরো বেশি ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে কি হবে, সমানুতা থেকে যদি প্রশ্ন আসে বা সমানুতা থেকে যদি উদ্দীপক দিয়ে দেয় তাহলে তুমি সেটা কিন্তু অনায়াসে আইডেন্টিফাই করতে পারবা। সো আমি তোমাকে প্রথম সাজেশন যেটা দিব সেটা সমানুতা অংশটা ভালো করে পড়ো। সমানুতা অংশটা ভালো করে পড়লাম। সমানুতা পড়ার পরে এরপরে তোমাকে যাইতে হবে কয়েকটা জায়গাতে, যেমন সাইজ এফ নীতি, সাইজ এফ নীতি। ঠিক আছে, সাইজ এফের সাথে সাথে তুমি পড়বো মার্কোনিকভ। ঠিক আছে, মার্কোনিকভ, এই তিনটা জায়গা থেকে খুব প্রশ্ন আসে। সাইজ এফ, মার্কোনিকভ এবং এন্টি মার্কোনিকভ খুবই প্রশ্ন আসে। দেখবা তুমি যদি সিকিউ সলভ করতে যাও, দেখবা যে সব প্রশ্ন সাইজ এফ, মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ থেকে আসছে। আচ্ছা, সাইজ এফ, মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ ছাড়াও ওজোনালাইসিস বা ওজনীকরণ এই জায়গা থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো সাইজ এফ, মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ, ওজনীকরণ এই টপিকগুলা খুবই হট টপিক, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, খুবই ভালো করে পড়তে হবে। এরপরে এই জায়গা থেকে আরো কোশ্চেন আসে SN1 এবং SN2 থেকে।
SN1 SN2 থেকে তোমার সিকিউতেও দিয়ে দেয়, কখনো কখনো MCQতেও দিয়ে দেয়, ঠিক আছে। মেকানিজম সহ SN1 SN2 ভালো করে দেখবা। তো দেখো আমি কিন্তু টপিকের নাম বলতেছি, এই টপিকগুলোর বেসিক তোমাকে শেখা লাগবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের অ্যারোমেটিকরণ বা হাকেল তত্ত্ব, এই জায়গা থেকে কোশ্চেন দেয়। সো হাকেল তত্ত্ব বা অ্যারোমেটিকরণ এটা ভালো করে শিখবো আমরা, হাকেল তত্ত্ব। সো হাকেল তত্ত্ব শিখবো। হাকেল তত্ত্ব বা অ্যারোমেটিকরণের ভিতরে যে আমরা অ্যারোমেটিক যৌগে প্রবেশ করব, অ্যারোমেটিক যৌগে যখন আমরা প্রবেশ করব তখন এখান থেকে আমাদের আরো শেখা লাগবে হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে, রেজোনেন্স, ঠিক আছে। এই যে রেজোনেন্স অর্থাৎ একটা বেঞ্জিনের উপরে যদি হচ্ছে মূলক থাকে, তো সেই মূলক কিভাবে কি কাজ করে, যেমন CH3 মূলক, NH2 মূলক, বিভিন্ন টাইপের মূলক থাকতে পারে, OH মূলক। সো বেঞ্জিনের উপরে মূলক থাকলে রেজোনেন্স কিভাবে ঘটে, রেজোনেন্সের যে 5 স্টেপ আছে না, 5 স্টেপ ভালো করে শিখবা। তো যে সমস্ত টপিকগুলো বলতেছি, এই টপিকগুলো যখন তুমি পড়বা, যখন তুমি একা একা পড়বা, পড়ার সময় যদি তোমার মনে হয় আমি এটা বুঝতেছি না, ইউটিউবে যে সার্চ দিবা, একটা শর্ট ভিডিও দেখবা, একবার দুইবার দেখে ক্লিয়ার করে নিবা, নিয়ে তুমি এইটা কয়েকবার প্র্যাকটিস করবা, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে মনে থাকবে, শিখে যাবা যখন, দেন তুমি সিকিউ সলভে যাবা। সো এখানে শেখার ক্ষেত্রে তোমার হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে বারবারই তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি লিখবা, যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা, জৈব যৌগের সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট তত ভালো হবে। আর যত ভালো অ্যাডজাস্টমেন্ট হবে তত দেখবা যে পরীক্ষার হলে যে তুমি পারফর্ম করতে পারতেছো। আমার জৈব যৌগের সাথে অ্যাডজাস্ট করতে প্রায় 3-3.5 বছর সময় লাগছে, পুরা ফুল জৈব যৌগের সাথে। তো তুমি জাস্ট 1 মাসে জৈব যৌগের ফুল অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবে না। তাহলে কি করতে হবে, যেগুলো হট টপিক, যে জায়গাগুলো থেকে আসেই সেই জায়গাগুলো আমরা ভালো করে দেখবো। তো তার ভিতরে এইগুলো আছে। আচ্ছা, রেজোনেন্স ছাড়াও দেখবা অ্যারোমেটিক যৌগের ভিতরে বেশ কিছু রিঅ্যাকশন আসে, যেমন হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, তারপর হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। বিশেষ করে অ্যালকাইলেশন অ্যাসাইলেশনটা থেকে বেশি কোশ্চেন আসে, এবং এই সালফোনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এগুলোর মেকানিজমও কখনো কখনো জিজ্ঞেস করে যে আচ্ছা এই বিক্রিয়ার মেকানিজম কি, ঠিক আছে। সো এই কয়েকটা নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই যে বিক্রিয়াগুলা অ্যারোমেটিক যৌগের, এগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নিও। এরপরে তোমাকে যদি টোটাল জৈব যৌগে ক্যাটাগরাইজ করি, MCQ CQ দুইটার জন্যই ক্যাটাগরাইজ করলে দেখো সমস্ত নামধারী বিক্রিয়া ইম্পর্টেন্ট। সো নামধারী বিক্রিয়ার ভিতরে যেমন আমি যদি কয়েকটা নামধারী বিক্রিয়ার কথা বলি, যেমন দেখো ক্যানিজারু বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, তারপরে হচ্ছে তোমার হ্যালোফর্ম বিক্রিয়া, এগুলো কিন্তু নামধারী বিক্রিয়া এক একটা। তারপরে উডস বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলোর কথা বললাম এগুলো হচ্ছে এক একটা নামধারী বিক্রিয়া। উইলিয়ামসন তোমার হচ্ছে বিজারণ, এই যে বিক্রিয়াগুলো এগুলো হচ্ছে নামধারী বিক্রিয়া। সো যত নামধারী বিক্রিয়া আছে, এই নামধারী বিক্রিয়াগুলো হুবহুব তোমার চলে আসতে পারে, তোমার হচ্ছে সিকিউতে না দিলেও MCQতে দিয়ে দিতে পারে। সো নামধারী বিক্রিয়াগুলোকে আলাদা করে পড়বা। আমার ইচ্ছা আছে নামধারী বিক্রিয়ার উপর একটা প্লেলিস্ট বানানো, এরপর হচ্ছে তোমার হচ্ছে শনাক্তকারী বিক্রিয়ার উপর একটা প্লেলিস্ট বানানো, আর হচ্ছে সক্রিয়তার ক্রমের উপর একটা প্লেলিস্ট বানানো। সো দেখো এই তিনটা জিনিস থেকে আমাদের সমস্ত কোশ্চেন আসে। আমি অলরেডি বলে ফেলছি নামধারী বিক্রিয়া, এরপরে সমস্ত শনাক্তকারী বিক্রিয়া, যত শনাক্তকারী বিক্রিয়া আছে এই শনাক্তকারী বিক্রিয়াগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমাদের চলে আসে। এরপরে আমাদের হচ্ছে সক্রিয়তার ক্রম। টোটাল জৈব যৌগকে আমরা এই 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, MCQ মাস আসে। যেমন দেখো সক্রিয়তার ক্রমের ভিতরে অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তার ক্রম, অ্যামিনের ঘাট ধর্মের সক্রিয়তার ক্রম, এই টাইপের বিভিন্ন রকম সক্রিয়তার ক্রম আছে। তারপর হচ্ছে তোমার অ্যাসিডের সক্রিয়তার ক্রম, অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, বিভিন্ন সক্রিয়তার ক্রম আছে। যে সক্রিয়তার ক্রমগুলা আমাদের MCQতে আসে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। এবং আমি বারবার বলি, যেমন দেখো এইবারই ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত অ্যামিনের ঘাট ধর্মের সক্রিয়তার ক্রমটা এসেছিল। সো এই যে সক্রিয়তার ক্রমগুলা বিভিন্ন জায়গাতে তুমি পাবাই, এই জন্য তোমাকে আগে সক্রিয়তার ক্রম পড়তে হবে, শনাক্তকারী বিক্রিয়া পড়তে হবে। বিভিন্ন টাইপের শনাক্তকারী বিক্রিয়া আছে, যেমন দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, পটাশিয়াম দ্রবণ পরীক্ষা, এরপরে কার্বিলামিন পরীক্ষা, লুকাস বিকারকের মাধ্যমে অ্যালকোহল শনাক্তকরণ, মানে 1-2-3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। এছাড়া হচ্ছে তোমার PCl5 এর পরীক্ষা আছে, লিবারম্যান পরীক্ষা আছে, তারপর হচ্ছে ফেলিং দ্রবণ আছে, তারপর টলেন বিকারক আছে, তারপর হচ্ছে ব্রাডির বিকারক আছে। এগুলো কিন্তু সব শনাক্তকারী বিক্রিয়া দেয়, ঠিক আছে। কার্বিলামিন শনাক্তকরণ বিক্রিয়া আছে। সো এই যে শনাক্তকারী বিক্রিয়াগুলো আমি নাম বললাম, এরা কিন্তু ইটসেলফ নামধারী বিক্রিয়া, আবার এরাই বিভিন্ন যৌগকে শনাক্ত করে। সো যে সমস্ত শনাক্তকারী বিক্রিয়াগুলো আছে, যে সমস্ত নামধারী বিক্রিয়াগুলো আছে, এগুলাকে তুমি খুব ভালো করে পড়বা, ঠিক আছে। সো আমরা নামধারী বিক্রিয়াতে যাব, শনাক্তকারী বিক্রিয়াতে যাব, সক্রিয়তার ক্রমে যাব। সো সাজেশনের ভিতরে তুমি যদি এই 3টাকে ক্যাটাগরাইজড করে পড়তে পারো, দেন দেখবা যে
অনেক ইজি হয়ে গেছে। আর এই যে জিনিসপত্রগুলো বললাম এগুলা থেকে সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট এই অংশটা হচ্ছে সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। এগুলা ভালো করে পড়লেই এবং এই টপিক থেকে সিকিউ প্র্যাকটিস করলেই দেখবা তুমি পেয়ে যাচ্ছ। রেজোনেন্স থেকে, হাকেল তত্ত্ব থেকে, SN1 SN2 আর এই তোমার হচ্ছে বেনজিনের যে যৌগগুলোর নাম বললাম, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, অন্যান্য যেগুলোর কথা বললাম এগুলা থেকে। আচ্ছা, এছাড়া এর সাথে আরো অ্যাড হয় যেমন হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার ওই যে হ্যালোফর্ম বিক্রিয়া, এগুলো হচ্ছে এর সাথে অ্যাড হয়। ঠিক আছে, ওগুলো হচ্ছে খুবই আসতে দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো একটু ভালো করে পড়িও। ওকে, আর কি কি টাইপের প্রবলেম ফেস করতেছো সেগুলো আমাকে কমেন্টসে জানাবা। আমি ইনশাল্লাহ সাজেশন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। আর যারা ভিডিও এই পর্যন্ত দেখছো তারা ইনশাল্লাহ লিখবা যে জৈব যৌগ, আই উইল ট্রাই মাই বেস্ট ফর জৈব যৌগ, এই টাইপের একটা কমেন্ট করে যাবা, যাতে আমি বুঝতে পারি যে তুমি জৈব যৌগের যদি কমাও হয়ে থাকো, জৈব যৌগে তুমি হচ্ছে অনেক বেশি এক্সপার্ট নাও হয়ে থাকো, সামনে একটা খুব ভালো ফাইট দিয়ে তুমি জৈব যৌগ শিখতে চাচ্ছ। ইনশাল্লাহ জৈব যৌগের উপরে আমার অনেক প্ল্যান আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে, আমি আস্তে আস্তে তোমাদের জন্য করতে থাকবো। আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের জন্য টানা ভিডিও বানাইতে পারি নাই। এখনো আমার ভয়েস শুনলে তোমার কাছে মনে হবে যে ভাইয়ার ভয়েসটা একটু কেমন কেমন লাগছে। সো অসুস্থতার কারণে এরকম লাগছে। সো ভাইয়ের জন্য দোয়া করবা যাতে দ্রুত সুস্থ হয়ে তোমাদের জন্য টানা কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।